I do not know उनसे ज्यादा परिचय का सौभाग्य मुझे। जी सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। আজ যারা বলছেন ভারত স্বাধীন, তারা কি জানেন আজও আমাদের ভারত পরাধীন? আজও ইংরেজদের রানী ভারতবর্ষে আসতে গেলে তার ভিসা লাগে না। দীর্ঘ লড়াইয়ের পর আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেটা ছিল চুক্তিভিত্তিক। দেশকে টুকরো টুকরো করে এসেছিল এই স্বাধীনতা, যেখানে নেতাজির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল জাতির জনক মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু। সত্যি লজ্জা লাগে দেখে। আজ আমাদের প্রিয় দেশনায়কের সাথে বিশ্বাসঘাতকতা করার পরেও সে আমাদের জাতির জনক। আপনারা তাকে জাতির জনক মানলেও আমি তাকে ধিক্কার জানাই। নেতাজির সাথে যে বিশ্বাসঘাতকতা করতে পারে সে আমার কাছে দেশদ্রোহী। তো চলুন দেখি আজকে গান্ধীজির আসল রূপ। বিপ্লবী যতীন দাস অনশন করে 63 দিনের মাথায় লাহোর জেলে শহীদ হয়। গান্ধীজি তখন লাহোরেই ছিলেন। গান্ধীজিকে এই কথা বলার পরও তিনি যতীন দাসকে মালা দিতেও যাননি। দেশের জন্য মৃত্যুবরণও তার কাছে যেন কোনো বিষয়ই নয়। শুধু এই নয়, ভগৎ সিং এর যখন ফাঁসি ঘোষণা হয় তখন চন্দ্রশেখর আজাদ গান্ধীর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু গান্ধীজি বলেন যে তিনি কোনো আতঙ্কবাদীর সঙ্গে দেখা করতে পারবেন না। অতঃপর চন্দ্রশেখর আজাদ 27 ফেব্রুয়ারি 1931 সালে নেহেরুর সাথে দেখা করতে যায়। সেখানে ভগৎ সিংকে বাঁচাতে মরিয়া আজাদের সাথে নেহেরুর উত্তক্ত বাক্য বিনিয়োগ হয় এবং আজাদ সেখান থেকে সাইকেল চেপে একটি পার্কে গিয়ে বসেন। 15 মিনিটের মধ্যে ব্রিটিশের 2 ব্যাটালিয়ন তাকে ঘিরে ফেলে, কিন্তু তাদের হাতে মরার চেয়ে তিনি নিজের গুলিতেই মরা শ্রেয় ভাবেন। এখানে পরিষ্কার নেহেরু একজন বিশ্বাসঘাতক। যেখানে ব্রিটিশরা ভগৎ সিং এর ওপর সহানুভূতিশীল হলেন, সেখানেই আপনাদের জাতির জনক মহাত্মা গান্ধী তাকে বাঁচানোর চেষ্টা তো করলেনই না, তারপর তাকে গুন্ডা বললেন এবং উপরন্তু একদিন আগেই ফাঁসির মত দিলেন। এরপর 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হলেন, কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে সুভাষের বিদ্রোহ গান্ধী সহ্য করতে পারলেন না। তাই 1931 সালে সুভাষের বিরুদ্ধে সীতারামাইয়া পট্টবিনয়কে দাঁড় করালেন এবং ঘোষণা করলেন যে সীতারামাইয়ার পরাজয় হবে তার পরাজয়, এবং সুভাষ যদি জয়ী হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। ওই সময় সুভাষ একদিকে এবং কংগ্রেসের বাকি নেতারা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং প্যাটেল সবাই অন্যদিকে। কিন্তু সুভাষ সবাইকে গো হারালেন, কিন্তু গান্ধী রাজনীতি ছাড়লেন না, বরং সুভাষের সাথে রাজনীতি করে তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন। প্রথম বিশ্বযুদ্ধে গান্ধীজি ব্রিটিশের হয়ে সৈন্য বাঁচলেন। সেই যুদ্ধে 13 লক্ষ ভারতীয় সৈন্য ব্রিটিশের হয়ে লড়াই করলো এবং 72,000 সৈন্য শহীদ হলো। এটা কি অহিংসা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগে নেতাজি যখন যুদ্ধের জন্য তৈরি হয় তখন গান্ধী বললেন সুভাষ দেশের শত্রু। আরো বললেন ব্রিটিশই যদি পরাধীন হয় তাহলে ভারতের স্বাধীনতা পেয়ে লাভ কি? এখন ব্রিটিশকেই সাহায্য করা উচিত, এবং তিনি সাহায্যও করলেন। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, এই যুদ্ধ কি অহিংসার পথে হয়েছিল? এই দুর্দশায় তিনি কিভাবে ভালো থাকেন এবং কিভাবে ভালো খান? গরিব গান্ধীর প্রতিদিনের খাবার ছিল কাজু, আখরোট, বাদাম, মৌসম্বি, বেদানা, আপেল, গরুর দুধ, ছাগলের দুধ, লেবু, ক্ষীর, রুটি, আরো অনেক কিছু। এছাড়া গরমকালে ঠান্ডা এঁটেল মাটি দিয়ে এবং ঘি দিয়ে পা মালিশ করাতেন। সরোজিনী নাইডু একবার বলেছিলেন, বাপু আপনাকে গরিব বানিয়ে রাখতে অনেক খরচ হয়ে যাচ্ছে। গান্ধীজি বলেছিলেন যদি দেশ ভাগ হয় তবে তা হবে তার মৃতদেহের ওপর দিয়ে, কিন্তু অবশেষে দেশ ভাগ হয়েছিল এই বিশ্বাসঘাতক মুখোশধারী গান্ধীজির সমর্থনে। গান্ধী বললেন পাকিস্তানকে আমরা যে 55 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা কেন দিচ্ছি না। তো সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন ওই টাকা যদি ওদের দেওয়া হয় তাহলে তারা অস্ত্র কিনে আমাদেরই আক্রমণ করবে। অবশেষে গান্ধী ওই 55 লক্ষ টাকা পাকিস্তানকে পাইয়ে দেওয়ার জন্য অনশনে বসে পড়লেন এবং পাকিস্তানকে টাকা দেওয়া হলো। তারপর পাকিস্তান কি করেছিল সেটা আমরা সবাই জানি। 1946 সালে অবিভক্ত বাংলায় দায়িত্ব রয়েছে মুসলিম লীগ। 16ই আগস্ট ভোরবেলা থেকে হিন্দু মুসলিমের দাঙ্গা বেঁধে যায়। সেই সময় কিন্তু গান্ধী বা নেহেরু কাউকেই দেখতে পাওয়া যায়নি। সেই সময় গান্ধী নেহেরু পালিয়ে গেলেন নোয়াখালীতে। গান্ধীজি যদি দেশ স্বাধীনই করতে চাইতো তাহলে সেই ভয়াবহ সময় সে পালিয়ে কেন গেল? একটু ভাবুন। ভাবলে এই মুখোশধারীদের আসল চেহারাটা আপনাদের সবার বুঝতে আর অসুবিধা হবে না।